কি না, ও তো দল করে। তো আমি দল করা মানুষ চাচ্ছি না, সাধারণ মানুষ চাচ্ছি, নিরপেক্ষ মানুষ চাচ্ছি। ও পেছন দিকে দেখো, একটু মধ্যবয়সী মাঝবয়সী মানুষ চাচ্ছি। আপনি এই যে দুই হাত নাড়ছেন সাদা ফোন হাতে, আপনি কি করেন? আসেন দেখি, এদিকে আসেন। ওই যে হলুদ রঙের পাঞ্জাবি পরা বোধহয় এই যে বিজিবি সদস্য, আপনার পিছনে দেখেন একজন মানুষ আছে। হ্যাঁ, আপনার পেছনে ওই যে, না ওই যে পিছনে দুই হাত উঁচিয়েছে, দুই হাত। রাইট, না নেক্সট টু হিম, বিহাইন্ড হিম। এই যে, না এই রাইটে, হ্যাঁ এই যে, হ্যাঁ পুলিশ সদস্য যে হাত ধরেছে, পুলিশ সদস্য যার হাত ধরেছে, রাইট। আপনি আসেন তো ভাই। হ্যাঁ রাইট, ওই যে পুলিশ সদস্য যার হাত ধরেছে উনি কই যে, আসেন আপা এদিকে আসেন। আপনি কি দল করেন? না, দল করলে হবে না, সাধারণ মানুষ দরকার। বসেন আপনি। আচ্ছা ঠিক আছে, বসেন, এদিকে আসেন। একটা চেয়ার দাও তো, দাঁড়ান, একটা চেয়ার দাও। আচ্ছা ঠিক আছে, একটা চেয়ার এখানে বসেন আপনি। আপনার সাথে একটা ছবি তুলতে আসছি। আরে বাবা, পাগল হচ্ছে। না এখন না, পরে এখন ছবি না। আচ্ছা বোন, এখানে বসেন, এই চেয়ারটাতে বসেন। আচ্ছা ওই মানুষটা কোথায়? আরেকজনকে ডাকলাম যে, আরে আসলো না, ওখানে আটকে আছে কেন? এ নাই, তুমি গেলা তো। ওই তো মোটা করে মানুষটা, একটু মোটা করে। এই মোটা করে লোকটা নিয়ে আসো, যাও। ওই যে আসতেছে। আচ্ছা, এখন আমার একজন ছাত্র দরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোনো জায়গায় পড়ে, ছাত্র দরকার, কিন্তু অনেক দিন এই এলাকায় থাকে। একজন ছাত্র দরকার, কে আছে? হ্যাঁ, কে ভোটার না? ও ভোটার না, আপনি এখানকার ভোটার না? ও না, তাহলে হবে না, এখানকার ভোটার লাগবে। তাহলে তো হলো না, আরেকজনকে বাছাই করতে হবে। ওয়ালাইকুম আসসালাম, আসেন। এখানে একটা চেয়ার দাও, একটা প্লাস্টিকের চেয়ার বা লোহার চেয়ার, যেটাই হোক একটা দাও। আচ্ছা বসে এখানে। আচ্ছা এই দাঁড়ান, নাম কি আপনার? এক মিনিট, এই দাঁড়ান না ভাই, কথা শুনতে বলতে দেন। মোহাম্মদ জুয়েল। বাড়ি কোথায়? বাড়ি বরিশাল। আর এখানে কই থাকেন? এখানে বেনারসি মাঠ। বেনারসি মাঠ কোন দিকে? এই যে ডাইন সাইডে। ডান সাইডে। জি, বেনারসি মাঠে। কি করেন? আমি ভ্যান চালাই, ভ্যান চালক। কতদিন থাকেন এখানে? এখানে প্রায় তো 30 বছর যাবত। এই লোক এই এলাকার মানুষ দেখেছেন কেউ? ঠিক আছে, ঠিক বলছে। আচ্ছা আপনাদেরই তো একজন না, মানে আমাদেরই একজন। আমিও এলাকার ভোটার, আপনি এখানকার ভোটার? জি ভোটার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আপনি আমাকে এদিকে সামনে আসেন। আপনি আমাকে এখন বলেন, এই এলাকায় তো আমি প্রার্থী, বিএনপির প্রার্থী। জি জি। এখন শুধু এসে তো বক্তৃতা দিলে চলবে না। জি না। আমার কাছে কি আসে, কারণ আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আপনি এলাকার উন্নয়ন চান না, এলাকার মানুষ হিসাবে। ইনশাআল্লাহ আমাদের এখানে এখন বস্তি তাহলে বাসী আমাকে সবার বলেন উন্নয়ন কি চাই। সমস্যা, এই এলাকার কি করতে হবে, কি কি প্রয়োজন? এই এলাকায় আমরা একটা বস্তিবাসী, এখানে আমাদের একটা বস্তি এটা আছে। কাছে নিতে হবে, কাছে নেন। আমরা বস্তিতে থাকি, বসবাস করি। এখানে অনেক খেটে খাওয়া মানুষ আছে আমাদের মতো। ওনাদের এই বস্তিবাসীর মূল চাওয়াটা কি আপনাদের? কি জি, সমস্যা? মূল চাওয়াটা হলো আপনাদের সরকার হতে পারেন, তাহলে আমাদেরকে একটা পণ্য বসানোর কারণে একটা ব্যবস্থা করে দিতে হবে। এইটাই হলো আমাদের চাওয়া। এটা মূল চাওয়া। এখানে আমরা বস্তিবাসী। আচ্ছা আপনার নাম কি বললেন? আমার নাম মোহাম্মদ জুয়েল। জুয়েলের এই যে বললো পুনর্বাসনের ব্যবস্থাটা মূল চাওয়ার মধ্যে, এইটার সাথে কারা কারা আপনারা একমত? হাত তুলেন তো, এই এলাকার মানুষ কারা কারা একমত? এইদিকে আপনারা একমত জুয়েলের সাথে? এদিকে একমত? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপরে পুনর্বাসন গেল, আরেকটা আর হলো আমাদের এখানে যারা গরিব মানুষ আছে, অনেক খেটে খাওয়া মানুষ আছে, ওনাদেরকে সহযোগিতা করতে হবে। কি এবং করতে হবে? কি? ভয় পাবার কিছু নাই, হ্যাঁ ধীরে সুস্থে সাহস করে হ্যাঁ। বলুন। কোনো ভয় পাওয়ার ঘাবড়ানোর কিছু নাই, কেউ কিছু বলবে না। জি না, জি না। বলেন কি সমস্যা আছে? আর
সমস্যা স্যার এই রাস্তাঘাটের সমস্যা আছে? রাস্তাঘাটও অনেক সমস্যা আছে আমাদের ভিতরে, রাস্তাঘাট ভাঙাচোরা আছে, এগুলো ঠিক করতে হবে, ঠিক করতে হবে। উন্নয়ন করতে হবে। কিন্তু জি। মূল সমস্যা কি? পুনর্বাসন। জি জি, আমাদের মূল সমস্যা হলো বস্তিবাসীর পুনর্বাসন প্রকল্প করতে আচ্ছা, হবে, ঠিক আছে। এইটাই মূল সমস্যা। ওকে, আচ্ছা এবার বসেন আপনি। আচ্ছা বোন, আপনি আসেন। আপনি কি এলাকার ভোটার? এটা ধরেন, মাইকটা নেন, এই মাইকটা ধরেন। আপনি এলাকার ভোটার? ভাইয়া আমি এলাকার ভোটার না। ভোটার না? না, মিথ্যা কথা তাহলে- বলবো না, আমি আসছি আপনাকে শুধু একটু দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ভোটার না? একটা নজর আপনাকে দেখার জন্য। আচ্ছা আমি এখন এই দেখেছেন? জি আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ। এখন বসেন, তাহলে আপনাকে জিজ্ঞেস করবো না, তাহলে আমি চলে যাব। আপনি চলে যান। জি থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, কিন্তু মা বোনদের মধ্যে থেকে একজনকে প্রয়োজন আমার, যে এই এলাকার ভোটার। স্টুডেন্ট? স্টুডেন্ট স্টুডেন্ট না? আচ্ছা ঠিক আছে, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা নাও। তুমি স্টুডেন্ট? হ্যাঁ আমি স্টুডেন্ট। কোথায় পড়ো? আমি ইউনিভার্সিটি অফ এশিয়া এটা কাছে নিতে হবে। হ্যাঁ, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের স্টুডেন্ট, ইংলিশ আচ্ছা ডিপার্টমেন্টে। এটা কোথায়? এটা হচ্ছে ফার্ম গেট, গ্রিন রোডের এখানে আচ্ছা। পান্থপথে। তুমি এখানে কোথায় থাকো? আমি এখানে পুরান কচু খেতে থাকি। পুরান কচুক্ষেতে? জি, এটা তো ভাষানটেকের বাইরে পড়লো। ক্যান্টনমেন্টের অপোজিটে পুরান কচু ক্ষেত, মুসলিম তাহলে মডার্ন তুমি কি এরিয়াটা। ভাষানটেকের সমস্যা কি জানো? আমাদের এইদিকে তো স্লাম এরিয়া, মানে মানে বলতে বস্তি এরিয়াটা বেশি, তো সাধারণ মানুষের মানে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরের এরিয়াটা খুব সুন্দর, গুছানো পরিবেশ, সুন্দর পরিবেশ। তো এই দিকের পরিবেশটা যদি আরেকটু সুন্দর হতো, সেক্ষেত্রে আমাদের মানে পুরো জোনটা একই রকম দেখা যেত, সুন্দর দেখা যেত। মানে যাতে সবাই বলে যে ক্যান্টনমেন্ট এরিয়াটা বা কচুক্ষেত এরিয়াটা, ভাষানটেক এরিয়াটা 17 আসনের অন্তর্ভুক্ত আছে, এটা দেখতেও ভালো লাগবে, মানুষের কাছে বলতেও ভালো লাগবে। আচ্ছা, তোমার নামই তো জিজ্ঞেস করিনি। আমার নাম হেনা আক্তার মিম। আমার বাবা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আচ্ছা। ফেরদৌস আহমেদ। আচ্ছা, এই যে আমাদের এই বোন একটা কথা বললো, এইটার সাথে মোটামুটি কি আপনারা এই এলাকাবাসী একমত? একমত, ঠিক বলছে? আচ্ছা ঠিক আছে, ওকে, বসো তুমি এবার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন না, আপনি আসেন। আপনি এলাকার ভোটার? ক্যান্টনমেন্টের ভোটার। আমি যাচ্ছি এইখানকার ভোটার, এইখানকার মানুষ। বসেন আপনি, আসেন এদিকে আসেন। এই ভাষানটেকের ভোটার আপনি? হ্যাঁ, ক্যান্টনমেন্ট আমার নির্বাচনী এলাকা জানি, কিন্তু আমি এই ভাষানটেকবাসী যাচ্ছি, এইখানকার মানুষ যাচ্ছি। বাট আপনি এইখানকার না, তাহলে আমি পরে কথা বলবো আপনার সাথে। বোন এদিকে আসেন। ওয়ালাইকুম সালাম। আপনি এই এলাকার ভোটার? কোন জায়গায় বাড়ি? ধরেন এটা। হ্যাঁ, এটা ধরেন। 95 ওয়ার্ড। জি। আপনার নামটা কি? আমার নাম লিলি। এটা কাছে নিতে হবে মাই। আমার নাম লিলি। আচ্ছা, উনি 95 নম্বর ওয়ার্ডের, 95 নম্বর ওয়ার্ড তো ভাষানটেকের মধ্যে পড়লো না? হ্যাঁ। আচ্ছা, তো এখন বোন আমাকে একটু আপনি বলেন, আমরা জুয়েলের কথা শুনেছি একটু আগে, জুয়েল যে বলে গেল ওইখানেই থাকে, তো এই এলাকার মূল সমস্যাটা কি? জি, এখানে স্যার কি আমরা করতে হবে? বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে, আমি ইনশাল্লাহ আপনাদের ভোটে জিতলে কি করতে হবে? মূল কাজটা কি করতে হবে? আসসালামু আলাইকুম। আমরা বস্তিবাসী, আমাদের মানে আমাদের কিছুই নেই। আমরা চাই যে আমাদের একটা পুনর্বাসন হোক। আর আমরা বলছিলেন যে আমাদের ফ্যামিলি কার্ড দিবেন, তাই আমরা এই জন্য আপনার কাছে আসছি। ফ্যামিলি কার্ড চাই, গার্মেন্টসে চাকরি করতেন। জি, এই যে ফ্যামিলি কার্ড, এই যে ফ্যামিলি কার্ড, এটা প্রত্যেক ওনার মতন প্রত্যেক মা এরকম একটি ফ্যামিলি কার্ড পাবে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে। স্যার আমরা এটাই চাই। আমাদের দেশ বাড়ি নেই, নদীতে সব চলে গেছে। আমরা চাঁদপুর ছিলাম, আমাদের কিন্তু এটাতে চাঁদপুরে নেই। ফ্যামিলি কার্ড তো শুধু, আমরা এক মিনিট বোন, হ্যাঁ। ফ্যামিলি কার্ড তো ইনশাল্লাহ আপনার মতন যারা মা তাদের সকলে পাবে সারা হ্যাঁ বাংলাদেশে। ইনশাআল্লাহ আমরা কিন্তু- সবাই ফ্যামিলি কার্ড পাবে ইনশাআল্লাহ। কিন্তু এলাকার কি সমস্যা এটা বলতে হবে তো। এলাকায় আমাদের বাড়িঘর নেই। আমরা একটা পুনর্বাসন চাইছিলাম, যদি আমাদের পুনর্বাসন দেন তাহলে আমরা সবাই আর কি আনন্দ পাবো, খুশি পাবো। আপনার যদি আমরা ভোট যদি জয়যুক্ত করতে পারি তাহলে আমাদেরকে পুনর্বাসন দিবেন। তাহলে জয়যুক্ত করেন। জয়যুক্ত ইনশাআল্লাহ করবো। আমরা বিপুল ভোটে পাস করব। আমরা দানের শেষে পাস করব। আল্লাহর রহমতে দান আমরা জীবন দিয়ে আল্লাহর রহমতে আমরা দানের শেষে পাস করব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনার এলাকার মূল সমস্যাটা কি? তাহলে পুনর্বাসন। হ্যাঁ, পুনর্বাসন হ্যাঁ, আমাদের ঠিক।
পুনর্বাসন মূল সমস্যা আমাদের পুনর্বাসন, আমাদের ফ্যামিলি কার্ড। পুনর্বাসন? হ্যাঁ, পুনর্বাসন আমরা ফ্যামিলি চাই। কার্ড তো শুনেন, কথা শুনেন, ফ্যামিলি কার্ড তো আপনার মতন মা যারা তাদেরকে দিব, ওটা একটা ব্যাপার। আর এলাকার ফ্যামিলি কার্ড তো সারা দেশে অনেক অনেক এলাকার। স্যার, অনেক লোকজন লেখাপড়া করে এমবিবিএস পাস করছে, অনেক লোকজনের আজানটা শেষ হোক। ঠিক আছে, এবার মা বলেন আর কি বিষয়। আসসালামু আলাইকুম। আমাদের এইখানে আমার ছেলেই লেখাপড়া করা মাস্টার্স পাস করছে, আমাদের চাকরি দেওয়ার কথা বলছিল, অনেক অনেক জায়গায় আমরা গেছিলাম, আমার ছেলের চাকরি হয় নাই। আমরা অনেক অনেক লোকজন আছে, অনেক যুবক আছে লেখাপড়া করে চলতেছে, চাকরি দেওয়ার কথা বলছিল, কোনো চাকরি দেওয়া হয় নাই। আপনার কাছে আমাদের অনুরোধ, আর সবাইকে তো আপনি চাকরি দেবে যারা শিক্ষিত, যাদেরকে চাকরি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, আপনি চাকরি দিবেন। আমরা 95 ওয়ার্ডে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত করব, ইনশাল্লাহ আমরা বোর্ডে বিপুল বোর্ডে পাস করব ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এই যে এই বোন একটা কথা বলেছে যে 1 নম্বর হচ্ছে যে পুনর্বাসন, 2 নম্বর হচ্ছে যে যুব সমাজ বা তরুণ সমাজের অনেক সদস্য আছে যাদের কর্মসংস্থান বা চাকরির প্রয়োজন, তাই তো নাকি? এটা আরেকটা সমস্যা। এই সমস্যা অবশ্যই শুধু ভাষান ঠিক না, এই সমস্যা সারা বাংলাদেশেই কম বেশি আছে, সারা বাংলাদেশেই আছে। আচ্ছা বোন বসেন, আপনি তুমি আসো ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি নাম তোমার? আমার নাম হচ্ছে শান্তা। তুমি এখানকার ভোটার? জি, আমি এখানকার ভোটার। আচ্ছা, তুমি কি বলতে চাচ্ছ বলো এবার। আমি হচ্ছে গৃহিণী, তো আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে পাশ করে বের হয়েছি। তো আমাদের মেয়েদের জন্য কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই এখানে, তো আমরা চাই মানে এই ভাষানটেক ভাষানটেক এলাকায়। আচ্ছা আচ্ছা, এই কি মহিলাদের জন্য কর্মসংস্থানের জি, ব্যবস্থা করা উচিত? মহিলাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আর কি আপনার কাছে। কিন্তু এলাকার সমস্যা কি? অন্যরা যারা বলেছে মোটামুটি সেটাই জি, সেটাই মূল এলাকার সমস্যা হচ্ছে আমাদের মানে ক্যান্টনমেন্ট এলাকায় হচ্ছে আমরা সিভিল যারা আছি তারা মানে ভালোভাবে ঢুকতে পারি না, চলাচল করতে পারি না, মানে আমাদের স্বাধীনতা নাই। তো এটার জন্য যদি আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করতেন। আচ্ছা ঠিক যারা আছে, সিভিল যারা আছে আমরা ভাষানটেক এলাকা, তারা ক্যান্টনমেন্টে ঢুকতে অনেক অসুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, সেটা একটা সিকিউরিটির ব্যাপার হয়তো আছে, সেটা জি, জি, ক্যান্টনমেন্ট জি, অথরিটি জি, যারা জি, আছে জি। তাদের সাথে কথা বলে দেখতে হবে জি। তারা কতটুকু এলাকা করে, জি। সেটা হচ্ছে অন্য একটা বিষয়। জি। কিন্তু আপনার মতে এলাকার সমস্যা কি কি? এক হচ্ছে মহিলাদের জি, কর্মসংস্থান, মহিলাদের আর কর্মসংস্থান। আর হচ্ছে আমরা যেমন গৃহিণী, তো আমাদের তো তেমন ইনকাম নেই, আমাদের হাজবেন্ডের তো তেমন ইনকাম নেই। তো আমাদের জন্য যদি কোনো একটা ব্যবস্থা করা হতো, যে কার্ড, ফ্যামিলি কার্ড দিচ্ছেন, তেমন রেশন কার্ডের একটা ব্যবস্থা করা হলে অনেক আচ্ছা, উন্নত হতো। আপনি কোথায় লেখাপড়া করেছেন বললেন? আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে। আদমজি ক্যান্টনমেন্ট। আচ্ছা,
তো ফ্যামিলি কার্ড যখন বলছেন আপনি, জি। এ ভাই কথা বললে কিন্তু শোনা যাবে না, আমাদের আলোচনাটা শুনতে হবে ভাই আপনাদেরকে। আচ্ছা ফ্যামিলি কার্ডটা আমরা এতদিন কোনো সুবিধা পাইনি, ফ্যামিলি কার্ড, রেশন কার্ড, অনেক কার্ডই হয়েছিল এতদিন, সব সুবিধা থেকে বঞ্চিত ছিলাম ফ্যামিলি আমরা। কার্ড আগে কেউ দেয়া নিত, না, রেশন কার্ড দিয়েছিল। রেশন কার্ড তো অন্য জি জিনিস, দিয়েছিল। আচ্ছা তো ফ্যামিলি কার্ড যখন বললেন, এই যে ফ্যামিলি কার্ডের এটা হচ্ছে স্যাম্পল, জি এটা তো এখন আমরা একটা স্যাম্পল বানিয়েছি, ইনশাআল্লাহ জি, জি, সরকার গঠন করলে জি। এরকম সরকার থেকে দিবে। জি তো ফ্যামিলি কার্ডটাতে পেলে, ফ্যামিলি কার্ড পেলে জি। আপনার মতন একজন নারীর কি সুবিধা হবে বলে আপনি মনে করেন? ফ্যামিলি কার্ডটা পেলে আমাদের অনেক সুবিধাই হবে, যেমন এটার মধ্যে তো অনেক। আমরা এখানে কি দিব আগে বলে দেই, হ্যাঁ, জি, বলেন। মা বোনেরা আপনারা একটু খেয়াল করেন, ভাইরা আপনারাও শুনেন একটু সবাই। এই ফ্যামিলি কার্ডটা আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করলে বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে, গড়ে 5 জনের 6 জন সদস্য ধরে 4 কোটি পরিবার সারা দেশে আছে। এই পরিবারগুলোকে বিশেষ করে ভাষান থেকে যেই পরিবারগুলো থাকেন সাধারণত সেরকম যত পরিবার আছে বাংলাদেশে আমরা চেষ্টা করব সবাইকে দিতে। এখন এই কার্ডের মাধ্যমে আমরা একজন নারীকে, যার সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, এরকম একজন নারীকে আমরা মাসে 2 থেকে 2,500 টাকা দিব, অথবা সম পরিমাণের প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো দিব। জি। ঠিক আছে? তো আপনাকে যদি ধরেন, আপনাকে যদি এরকম একটা সুবিধা আপনি পান, জি। তাহলে কি সুবিধাটা হবে আপনার? আপনি তো 2,500 টাকা আপনি মাসে পেলেন, জি, জি। অথবা 2,500 টাকার সম পরিমাণ মূল্যের আপনি জি। প্রয়োজনীয় খাদ্য যেটা এসেনশিয়াল ফুড আইটেম যেগুলো সেগুলো পেলেন, ফুড আইটেম আমরা। তাহলে আপনার কি সুবিধাটা হবে? আমার তো অনেক সুবিধাই হবে, যেমন সংসারের কাজে আর কি, এটা মানে অনেক টাকা আর কি সেভ হবে আমাদের, মাসিক একটা টাকা মাত্র আমাদের তো 2,500 টাকা, কি সেভ হবে? অনেক এই 2,500 টাকার মধ্যে আমরা চাল কিনতে পারবো, তেল কিনতে পারবো, ডাল কিনতে পারবো, অনেক কিছুই কিনতে পারবো। তাই আপনারা কি একমত? কি মা বোনেরা ওনার সাথে একমত আপনারা? আচ্ছা, কিন্তু একমত যদি হন তাহলে এক মিনিট যদি একমত হন, এবং আপনারা যারা পুরুষ ভাইরা আছেন, আপনারা যদি চান আপনার মা বা আপনার স্ত্রীর হাতে এরকম একটি ফ্যামিলি কার্ড পৌঁছক, বা আপনার বোন যে সংসার করছে তার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাক, আমরা ফ্যামিলি কার্ড দেই, এইটা যদি চান তাহলে তো দুটো কাজ করতে হবে। এক, এখান থেকে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। 2, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলতে হবে সারা বাংলাদেশে ধানের শীষকে জয়যুক্ত করার জন্য। ইনশাআল্লাহ। তাহলেই তো একমাত্র ফ্যামিলি কার্ড দেওয়া সম্ভব হবে, তাই না? ঠিক আছে, আচ্ছা বসেন আপনি। এবার আপনি এখানেও বসতে পারেন, অথবা আপনি চলেও যেখান থেকে এসেছেন ওখানে চলে যান। ধন্যবাদ। এখন প্রিয় ভাই বোনেরা, আমি এই যে কয়েকজন মানুষকে যে এখানে আসতে বললাম বা নিয়ে আসলাম, আমি আসার সময় কি বোন আপনি কিছু বলতে চাইছেন? আচ্ছা ঠিক আছে, আসেন। ইয়ে নিয়ে আসো তো ওনাকে, একজন ওনাকে নিয়ে আসো। দাঁড়াও, অনেকক্ষণ কি বলতে চাই, অনেকক্ষণ ধরে দেখছি আমি না উনি না তো, না তুমি না, তুমি ও আপনি যে ওই যে চশমা পরে আছেন, হ্যাঁ আপনি যে 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 ওই যে চশমা নাড়ছে, হাতে মোবাইল, আসেন এদিকে আসেন। আপনি কি বলতে চাচ্ছেন? অনেকক্ষণ ধরে বলতে যাচ্ছেন। না সবাইকে তো সুযোগ দেওয়া যাবে না রে ভাই, এখানে তো হাজার হাজার মানুষ, এত মানুষকে কেমন করে বক্তব্য সুযোগ দিব? আর একটু পরে জামাত শুরু হয়ে যাবে, তো আমরা যদি বক্তব্য রাখি তাহলে মুসল্লিদের নামাজ পড়তে সমস্যা হবে। সেই জন্য ওই বোন আসলে ওনার কথা 1 মিনিটে শুনে আমি 10 মিনিটে বক্তব্য শেষ করব। এ লাগবে না, এত চেকের কিছু নাই তো, তোমরা জানতেই না তো ও আসবে, কিচ্ছু লাগবে না। এই চেক করতে হবে না, চলে আসো তো, বেশি ঝামেলা করো। না 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 না, আপনি কি বলবেন? আপনি বলেন ওই যে মাইকটা নেন, হ্যাঁ বলেন, এই যে মাইকটা ধরেন। কি ভাইয়া, বিষয়? আপনি আপনাকে অনেক আমি ছোটকালে দেখছি, আচ্ছা আপনাদের যখন পেয়ারা গাছ ছিল, কেয়ারফুল। আমি অনেক পেয়ারা চুরি করে খাইছি, আমাকে ক্ষমা করে দিবেন।
ভাইয়া আচ্ছা, ওটা কোনো আমি বিষয় যখন না। ছোট ছিলাম, আমি এই জায়গার স্থানীয়, মিরপুরে আমার বাড়ি। আচ্ছা। আমি ভোটার। আচ্ছা। আমার এই জায়গার স্থানীয় ভাই। আচ্ছা। আমার ভাইয়াকেও চিনেন, পারভেজ পাটারি আমার ভাই, আপনার বন্ধু ছিল। এত বছর পরে হয়তো যোগাযোগ নাই ভাই। আমি দুঃখের সহিত আপনাকে বলতে চাই, আমরা অনেক অপেক্ষা করছি আপনাদের জন্য, কিন্তু আমি কখনো ফেজ হইনি। ভালোবাসছি খালেদা জিয়া। আমার আম্মার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। তখন আমার আম্মার বাড়ি 178 নম্বর উত্তর ইব্রাহিমপুর। স্বৈরাচার সাচ্চু আমাদের বাসার 20 ফিট জায়গা দখল করে নিয়ে গেছে, অনেক জায়গা দখল করে নিয়ে গেছে সাচ্চু। আমি এখন বলবো, বুক খোলায় বলবো, কারণ সাচ্চু আমাদের প্রতিবেশী আওয়ামী লীগ ছিল। আমাদেরকে 17 বছর জ্বালায় মারছে। আমার ছোট ভাইকে জেলে নিছে, আমার মেজো ভাইকে জেলে নিছে। সবাইকে জিজ্ঞেস করে, নাম বলছি, এই সাচ্চু অনেক কিছু করছে। আমাদের 20 ফিট জায়গা 178 নম্বরে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে। এখন আবদার ভাইয়া, যাদের যাদের জায়গা নির্যাতন হয়েছে তাদেরকে আপনি একটু সহযোগিতা করবেন। আর কোনো কিচ্ছু চাহিদা নাই আমার। আচ্ছা, ঠিক আছে বোন, বসেন আপনি আর বসেন। ভাইয়া আমাদের সবাইকে আমরা যেন ভোট দিয়ে, হ্যাঁ। আমরা তো ভোট দিবই অবশ্যই, ধান ছাড়া তো আমরা কিছুই বুঝি না। আমরা ভোট দিব আমাদের এই 15-16 আসনের, 17 আসনের সবাইকে আমাদেরকে একটু সুবিধা করে দিবেন, কারণ আমরা জনগণ অনেক তাহলে ভুক্তভোগী। আপনি যখন এখানে থাকেন, এখানকার তাহলে মূল সমস্যা কি? অন্যরা যা বলছে সেটাই মূল সমস্যা, পুনর্বাসন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বোন, ওকে। আর শুনেন, এ বোন, আপনি আপনার যেখানে থাকেন ওখানে তো অল্প একটু জায়গা আছে না? বাড়ির উঠানে জায়গা নেই? আছে, অল্প একটু। অল্প একটু জায়গা? 12 কাঠা ছিল জায়গা, 3 কাঠা নিয়ে গেছে। আচ্ছা, যেইটুক জায়গা আছে ওখানে পেয়ারা গাছ লাগাবেন। পেয়ারা হলে আমাকে এনে দিবেন। ইনশাআল্লাহ। ভাইয়া ক্ষমা করে দিয়েন, অনেক পেয়ারা ঠিক আছে। খাইছি আপনাদের কাছে। ঠিক আছে, ওই পেয়ারা যেটা খাইছেন আমার গাছ থেকে নিয়ে আমাকে 2টা পেয়ারা দিয়ে যাবেন, ঠিক আছে? গাছ লাগাবেন আপনি। আচ্ছা ভাইরা, মা বোনেরা, যেই কথাটি বলছিলাম যে আমি গতকাল থেকে, বোন আজকে হবে না, আরেকদিন ইনশাল্লাহ, আরেকদিন। আমি গতকাল চিন্তা করছিলাম যে এই এলাকার মানুষের মূল সমস্যা কি কি, ভাষান্তিকবাসীর মূল সমস্যা কি কি আমি আমার মতন করে জেনেছি, কিন্তু আজকে আমি আপনাদের কাছ থেকে সরাসরি জানতে চেয়েছি এবং আপনাদের মাঝে থেকেই কিছু মানুষকে আমি জিজ্ঞেস করেছি কি এলাকার সমস্যা। প্রিয় ভাই বোনেরা, আজকে এতটুকু আপনাদের সামনে আমি বলতে চাই যে আমি যেহেতু আপনাদের প্রার্থী, আপনারা বহু মানুষ এখানে আছেন। এই যে এক বোন বলে গেল ছোটবেলা থেকে উনি এখানে আছেন, আমিও এই এলাকায় ছোট থেকে বড় হয়েছি। এই এলাকায় যারা ছোট থেকে আমার মতন আপনারা বড় হয়েছেন, এই এলাকায় বহু মানুষ বসবাস করছেন গত 20, 25, 30, 40 বছর যাবৎ, গত 50 বছর যাবৎ। আমিও এলাকায় গত 50 বছর যাবৎ বড় হয়েছি, যদিও মধ্যেখানে অনেক দিন বাইরে থাকতে হয়েছে আমাকে। তারপরে আমি আপনাদেরই একজন। স্বাভাবিকভাবেই আজকে যখন আমি এই এলাকার প্রার্থী হয়েছি, আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, ইনশাল্লাহ আপনাদের দোয়া, আল্লাহ রহমতে আগামী নির্বাচনে আমি যে জয়ী হলে এবং ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে, আজকে এই যে কয়জন মানুষ আপনাদের সকলের পক্ষ থেকে, এখানে উপস্থিত হাজার হাজার এই এলাকাবাসীর পক্ষ থেকে যেই সমস্যার কথা বলে গেছে, পুনর্বাসন সহ অন্য যেই সমস্যাগুলো বলে গেছে, কিন্তু পুনর্বাসনটিকে মূল সমস্যা বলেছে, ইনশাল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। আপনাদের এলাকাবাসী হিসাবে, আপনাদের এলাকার সন্তান হিসেবে এইটুকু ওয়াদা আপনাদের কাছে আমি করে গেলাম আজকে। এবার আসেন ভাই, এখানে এই মাত্র এক বোন বলে গেল যে তার সাথে কি হয়েছে বিগত দিনে। আমরা সেই অতীতে অত যেতে চাই না। আমরা দেখেছি গত 15-16 বছর কি হয়েছে দেশে। গত 2024-এর 5ই আগস্ট দেশে একটি পরিবর্তন হয়েছে। আমি মনে করি বাংলাদেশের মানুষ, শুধু আজ এই জনসভায় যে হাজার হাজার মানুষ আপনারা উপস্থিত আছেন, শুধু এই মানুষগুলোই নয়, সমগ্র বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায়, ভালো পরিবর্তন চায়। ঠিক বলেছে? জি, পরিবর্তন চায়। কি পরিবর্তন চায়? পরিবর্তন চায় যে মানুষের সমস্যার যাতে সমাধান হোক, মানুষের চলাফেরা, মানুষের নিরাপত্তা, দেশে যাতে সুশাসন প্রতিষ্ঠিত হোক, দেশের শিক্ষার্থীরা যারা শিক্ষার সুযোগ পায়, দেশের বেকার যারা তরুণ আছে, যুবক আছে, যারা
তরুণ সমাজের, যুব সমাজের সদস্য যারা, ছেলে হোক মেয়ে হোক, বহু লক্ষ লক্ষ এরকম আছে যারা কর্মহীন অবস্থায় আছে। এই যে যেই কয়েকজন মানুষ এখানে আপনাদের হয়ে আপনাদের পক্ষ থেকে কথা বলে গিয়েছে, এই মানুষগুলোর মাঝে থেকেও কথা বেরিয়ে এসছে যে কর্মসংস্থান দরকার, সেটি ছেলে হোক মেয়ে হোক সবার। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের দেশের বহু মানুষ বিদেশে প্রতি বছর কর্মসংস্থানের জন্য যায়, কিন্তু এই মানুষগুলো দক্ষ শ্রমিক হিসেবে চায় না। আমরা চাই বাংলাদেশের লক্ষ লক্ষ যে তরুণ সমাজের সদস্য আছে, নারী হোক পুরুষ হোক, তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব, তাদের পড়ালেখা শেষ হোক বা শেষ হওয়ার আগে, যাতে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক, সংস্থানের ব্যবস্থা করতে পারে, যাতে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে। প্রিয় ভাই বোনেরা, এখানে ফ্যামিলি কার্ডের কথা বলে গিয়েছে এক বোন। ফ্যামিলি কার্ডের বিষয়ে আমি আর বিস্তারিত গেলাম না। ফ্যামিলি কার্ড, এই যে এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। যেই নারীর সংসার আছে সেরকম একজন নারীর কাছে আমরা পৌঁছে দিতে চাই। আমরা একই সাথে এখানে বহু মানুষ আছেন, এই যে জুয়েল আসছিল, ও বোধহয় ভ্যান চালক, এরকম জুয়েলের মতন অনেক মানুষ আছে যাদের কিন্তু দেশ গ্রামে, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, দেশ গ্রামে জমি জমা আছে, চাষবাস কৃষির সাথে আপনারা জড়িত। হয় আপনারা নিজেরা কৃষি কাজ করেন অথবা কাউকে দিয়ে দিয়েছেন জমি বর্গা। অর্থাৎ বাংলাদেশের কৃষকদের আমরা একটি কৃষি কার্ড দিতে চাই, যেটার মাধ্যমে তারা সহজে কৃষি ঋণ পাবে, কৃষি ইন্স্যুরেন্স থাকবে, কৃষির বিভিন্ন সার বীজ বিভিন্ন বিষয় তারা পাবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের পাশে যে মঞ্চের মধ্যে বসে আছে, একে চিনেন? আপনাদের পাশে কিন্তু আমিনুল, ওকে ফুটবলার না, ফুটবল খেলতো, তো বেশ, এই যে ইয়াং ছেলেরা ফুটবল খেলতো। এখন এই যে বললাম, আমাদের দেশের তরুণ যুবক আছে অনেকে, মেয়েরা আছে অনেকে, তরুণ সমাজের সদস্য আছে। সবাই তো আর কেউ ব্যারিস্টার, উকিল বা যেটাই হোক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সবাই তো আর তা হবে না। এদের মধ্যে অনেকে আছে যারা খেলোয়াড় হতে চায়। আমরা দেশের ক্রীড়া ব্যবস্থাটাকে এমনভাবে ঢেলে সাজাতে চাই যাতে আমাদের দেশের ছেলেমেয়েরা প্রফেশনাল খেলোয়াড় হতে পারে, ছেলে হোক মেয়ে হোক, তারা যাতে প্রফেশনাল খেলোয়াড় হতে পারে, খেলা ক্রীড়া দিয়ে যাতে জীবিকা অর্জন করতে পারে, সেই প্রতিভাগুলোকে আমরা বের করে নিয়ে আসতে চাই। প্রিয় ভাই বোনেরা, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমাদেরকে দেশ গড়তে হবে, দেশ গঠন করতে হবে। আমাদেরকে দেশের প্রত্যেকটি সেক্টর বিগত 15-16 বছরের ধ্বংস হয়েছিল। এই ধ্বংস হওয়ার ফলে আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। কেন প্রতিষ্ঠিত করতে হবে? কারণ গণতান্ত্রিকভাবে আপনারা যদি আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন, তাহলেই কিন্তু আপনি একমাত্র আপনার এলাকার সমস্যা, আপনার সমস্যা আপনি তার কাছে নিয়ে যেতে পারবেন। ঠিক কি কথাটা? বিগত 15 বছর যে আমিটামির নির্বাচন হয়েছিল, নিশিতার্থের নির্বাচন হয়েছিল, তখন যে তথাকথিত এমপি ছিল, আপনারা কি তাদের আচ্ছা আপনাদের এলাকার সমস্যা নিয়ে যেতে পেরেছেন কি ভাই? যেতে পেরেছিলেন এলাকার সমস্যা নিয়ে? যাওয়া সম্ভব নেই। সেই জন্যই এলাকার সমস্যার সমাধান যদি করতে হয়, দেশের উন্নয়ন যদি করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে গণতন্ত্রের যাত্রা নির্বাচিত করতে পারে। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, একই সাথে জাতীয় সংসদ নির্বাচনে যেমন ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে, ঠিক আমাদেরকে একইভাবে সেটি পৌরসভা হোক, উপজেলা হোক, ইউনিয়ন পরিষদ হোক, সব জায়গায় জনপ্রতিনিধি অর্থাৎ জবাবদিহিতা থাকতে হবে। অর্থাৎ জনগণ কি চায়, যারা জনপ্রতিনিধি হবে তাদেরকে অবশ্যই জানতে হবে জনগণের সমস্যা কি। আজকে যেভাবে আমি আপনাদের কাছে সামনে এসে দাঁড়িয়েছি, আমি আপনাদেরকে আপনাদের সামনে থেকে, আপনাদের কাছে থেকে আমি আপনাদের সমস্যা যেভাবে জানতে চেয়েছি, আমি চাই, আমার ইচ্ছা, আমার প্রত্যাশা, বাংলাদেশের প্রত্যেকটি পর্যায়ের জনপ্রতিনিধি আগামী দিন যারা নির্বাচিত হবে, তারা এইভাবে জনগণের কাছে গিয়ে জনগণকে সরাসরি জিজ্ঞেস করার মাধ্যমে তারা জনগণের সমস্যাকে চিহ্নিত করবে এবং সমাধানের তার উদ্যোগ নেবে। প্রিয় ভাই বোনেরা, একটু পরেই জামাত শুরু হয়ে যাবে। আজকে যেই কথাটি, আজকে এই এলাকার মূল যেই সমস্যাটি, এ ব্যাপারে আপনাদেরকে আমি আগেই বলেছি।
আমাদেরকে যদি এই এলাকার মূল সমস্যার সমাধান করতে হয়, একই সাথে আমাদের যদি এলাকার সারা দেশের সামগ্রিক যে সমস্যাগুলো আছে, মানুষের নিরাপত্তা, মানুষের কর্মসংস্থান, মানুষের শিক্ষা, মানুষের চিকিৎসা, এইগুলোকে যদি আমাদের অ্যাড্রেস করতে হয়, এই সমস্যাগুলোর পর্যায়ক্রমিকভাবে যদি আমাদের সমাধান করতে হয়, অবশ্যই আগামী দিনে বাংলাদেশের একটি গণতান্ত্রিক এবং মানুষের দ্বারা, সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত সরকার প্রয়োজন। মানুষের নির্বাচিত সরকারই মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে আসুন, আজকের এই জনসভায়, এই যে হাজারো মানুষের জনসভায় আজকে আমরা একটি শপথ বাক্য পাঠ করি। সেই শপথ বাক্যটি হচ্ছে, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। কাজে আসুন, আমরা অতীতে দেখেছি এই জনগণের পাশে কারা এসে দাঁড়িয়েছে। কাজেই আমরা যদি অতীতের সবগুলো কাজ বিবেচনা করি, আমরা দেখব একমাত্র ধানের শীষকে যতবার নির্বাচিত করেছে এই দেশের মানুষ, ততবারই এই দেশের উন্নয়ন হয়েছে, দেশের মানুষের ভাগ্যের একটু হলেও পরিবর্তন হয়েছে, ভালো পরিবর্তন হয়েছে। কাজে আসুন, আমি ধানের শীষের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে যাচ্ছি। একই সাথে আপনাদেরকে আমি অনুরোধ করছি, যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, সেই পরিকল্পনাগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সমগ্র বাংলাদেশে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এবং ভাষান্তেকবাসীর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত জন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনাদের যে সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সারা দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আজকে আপনাদের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, তাদের সকলকে আপনারা অনুরোধ করবেন আগামী 12 তারিখে যেন তারা ধানের শীষকে নির্বাচিত করে তাদের স্ব এলাকায়, স্ব নির্বাচনী এলাকায়। কি ভাই বোনেরা, আপনাদের এলাকার সন্তান হিসেবে কি আমি এটা দাবি করতে পারি আপনাদের কাছে? ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ সকলে সুস্থ থাকবেন। আপনাদের সাথে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাষান্তেকবাসী, আজকের এই সুন্দর একটি সমাবেশ, শান্তিপূর্ণ সমাবেশ উপহার দেওয়ার জন্য। আগামী ফেব্রুয়ারির 12 তারিখ আমরা সবাই ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। ভোট দেব কিসে? ভোট দেব কিসে? আমাদের প্রার্থীকে, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান কি আমাদের প্রার্থী। ভোট দেব কিসে? উন্নয়নের মার্কা আমাদের ভাষান্তেকবাসীর মনের মানুষ জনাব তারেক রহমান। আমাদের প্রিয় মার্কা ধানের শীষ মার্কা। অবশ্যই আমরা আগামী 12 তারিখ বিপুল ভোটে আমাদের প্রিয় চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা জয়যুক্ত করব ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আপনাদের সবাইকে, বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে আমি অনুরোধ করব যে আপনারা ঘরে ঘরে যে আমাদের মা বোনদের কাছে ভোট যাবেন এবং সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ বিএনপি ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে, এদেশে সরকার গঠন করবে এবং এদেশের উন্নয়নে অবদান রাখবে। আপনারা সবাই সুখী শান্তি বসবাস করতে পারবেন। ভাইয়েরা আমার, সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা আজকে মঞ্চ এবং সাউন্ড সিস্টেমে কাজ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এবং আমার ভাষণটাকে সম্মানিত নেতৃবৃন্দ
থানা এবং অঙ্গসংগঠন সম্বন্ধে আপনাকে ধন্যবাদ যে আজকে একটি